আসসালামু আলাইকুম। আজকের গল্প প্রিয়তার পূর্ণতা পর্ব 2। লেখিকা নাদিয়া আফরিন। বিয়ের পরদিনই নতুন বউয়ের 10 ভরি গহনা গায়েব। বাতাসের বেগে যেন খবরটি ছড়িয়ে পড়েছে, অথচ বউয়ের ঘুম ভাঙার নাম নেই। মোষের মতো ঘুমোচ্ছে সে। ঘর ভর্তি মানুষজনের ফিসফিসানিকে উপেক্ষা করে ঘরে প্রবেশ করে প্রলয়। প্রলয় হলো সেই লোকটি, প্রিয়তার স্বামী, এবাড়ির বড় ছেলে। চারপাশে চোখ বুলিয়ে ধীর স্বরে বলে, প্রিয়তা, এ যে প্রিয়তা, শুনছেন? কোনো উত্তর আসে না। ঘুম তখনও বিভোর সে। প্রলয় এবার তার মাথায় হাত দিয়ে ডাকে। প্রিয়তার ঘুম ভাঙে। ধীরে ধীরে উঠে বসে সে। মাথাটা ঝিম ধরে আছে। মৃদু কান্নার রোল শোনা যাচ্ছে। পাশ ফিরে দেখছেন শাশুড়িমা কপাল চাপড়ে কাঁদছেন। প্রিয়তাকে তাকাতে দেখে সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার ওপর। বিলাপ করতে করতে বলে, সব লুট হয়ে গেছে গো বৌমা, তোমার বিয়ের সব গহনা লুট হয়ে গেছে। জানালা ভেঙে চোর ঢুকে সব নিয়ে গেছে। শুধু তোমারগুলো নয়, আমার আলমারিতে থাকা গলার চেইন সহ হাতের আংটি নিয়ে গেছে। এ আমাদের কি সর্বনাশ হলো! সোনা খোয়া যাওয়া ভালো লক্ষণ নয়। নতুন বউ ঘরে আসতে না আসতে এ কি অঘটন ঘটে গেল। মনে হলো ঘুরে ফিরে দোষটা আমার কাঁধে আসছে, অথচ গহনাগুলো আমার, তবুও চুপ রয়েছি আমি। আসলে কি বলবো বুঝতে পারছি না। মাথার ঝিমঝিম ভাবে সব গুলিয়ে যাচ্ছে। এক মহিলা প্রশ্ন করে, তোমরা দুজন ঘরে ছিলে, তাও কিভাবে চুরি হলো? বুঝতে পারেনি কিছু? বুঝলে কি আর চুরি হতে দেই? আমার শরীরটা রাতে বেশিই খারাপ করেছিল। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি। দোষটা আসলে আমারই। আমিই মরার ঘুম ঘুমাচ্ছিলাম। বউটার দোষ নেই, বেচারা সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমিয়েছিল। আমারই সতর্ক হওয়া উচিত। বিয়ে বাড়ি, কত মানুষজন, না জানি কে করেছে হাত সাফাইটা। পরিচিত কেউই করেছে। নিঃশব্দে জানালার ছিটকিরি কেটেছে। আলমারির চাবি খুঁজে বের করে আলমারি থেকে গহনা বের করেছে। পরিচিত না হলে এত কিছু করতে পারে? এক মহিলা ক্ষেপে গিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? কে চুরি করেছে? আমরা নাকি? খেয়ে কাজ নেই আমাদের? তোমার ধন দৌলত চুরি করার মতো রুচি আমাদের নেই। বাড়িতে দাওয়াত করে নিয়ে এসে অপমান করা হচ্ছে। থাকবই না এ বাড়িতে। চলো সবাই। মা কান্না ভেজা কণ্ঠে বলে, হ্যাঁ যাও যাও। আমার ক্ষতি হয়েছে, আমি দুটো কথাও বলতে পারবো না। মা কান্না শুরু করলেন। এবার আমারও কান্না পেল। বিয়ের গহনা আমার, নানুর শেষ স্মৃতি। মা শুনলে কষ্ট পাবে। হু হু করে কাঁদতে শুরু করেছি। শাশুড়ি মা দৌড়ে এসে আমার হাত চেপে ধরে বলল, শান্ত হও মা, যা ক্ষতি হওয়ার দুজনেরই হয়েছে। আমি নিশ্চিত এই কাজ পরিচিত কারো। এজন্যই সবার গায়ে লাগছে আমার কথা। তুমি কোনো চিন্তা করো না বৌমা, তোমার গহনা আমি ফিরিয়ে আনবই। আমার মেজ ভাই পুলিশ, ছোট বোনের স্বামী আর্মি, সবাইকে খবর দিয়েছি আমি। ওরা বলেছে 1 সপ্তাহের মধ্যে সব খুঁজে বের করে দেবে। আমি চোখের পানি মুছছি। প্রলয়ের একজন ভাবি এলেন, সম্ভবত ফুফাতো ভাইয়ের বউ। বললেন, আচ্ছা আন্টি, কাল তো ওদের বাসর রাত ছিল, তো প্রিয়তা আপনার ঘরে কেন? মা মুখ বেজার করে বললেন, আমার শরীর অসুস্থ ছিল, এজন্য ওকে থাকতে বলেছি। ওদের বিয়ে যখন হয়েছে সারাকালই একসঙ্গে থাকবে। হ্যাঁ, তবে ওই রাতটা স্পেশাল ছিল। হ্যাঁ, তুমি এসেছো আরেক নাটক শোনাতে। মনে হয় ওই রাত ছাড়া যেন আর ওরা এক ঘরে থাকতে পারবে না। আমরা বিয়ে হয়ে এসে 3 দিন শাশুড়ি মার পা টিপেছি শুধু। 3 দিন পর স্বামীর ঘরে দিয়েছিল আমাদের। আর একটা রাত অসুস্থতার জন্য বউটাকে কাছে রেখেছি। দেখে কত কথা। উনি বললেন, আপনি আগের বারও। শাশুড়ি মা ধমক দিয়ে বলল, চুপ করো নিঝুম, তুমি বড্ড কথা বলো সব বিষয়ে। যাও কাজ করো গিয়ে। বউ মানুষ কাজের বাড়ি এসে কাজ না করে ঘুরে বেড়ায় শুধু। ভাবিটা মুখ গোমড়া করে চলে যায়। প্রলয় আমায় দাঁড়াতে বলে, কিন্তু আমি বসে আছি। প্রলয় আমার হাত ধরে হুট করে চমকে গিয়ে তাকাই। সে টানতে টানতে আমায় ঘরে নিয়ে যায়। তার বিছানায় বসিয়ে ড্রয়ার থেকে কিছু একটা বের করতে করতে বলে, বেশ হয়েছে, আপনার মতো অধিক মহান মেয়েদের জন্য এটাই ঠিক। কান্না ভেজা কণ্ঠে বললাম, আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আমি কি করেছি? আমার দোষটা কোথায়? লোকটা আমার দিকে তাকায় বড় বড় চোখ করে। একটা রুমাল হাতে মাঝে দিয়ে বলে, নিন, চোখ মুছে নিন। কাঁদলেই তো ফিরে পাবেন না গহনা। আমি একটু সময় দেন, আমি দেখছি কি করা যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আপনার মুখটা ভীষণ ফুলো ফুলো লাগছে। উনি চলে যায়। আমি দুদণ্ড ঝিম ধরে বসে থেকে ওয়াশরুমে চলে যাই। সোজা গোসল সেরে বের হয়েছি। সুতে একটা 3 পিস পরেছি।
একটু পর ভারী পোশাক পরবো। আজ আমার বউ ভাত, কিন্তু মনে কোনো আনন্দ নেই, বিয়েতেই খুশি নেই। আর তো বউ ভাত। বিছানায় বসলাম, চোখ পড়ে পাশেই একটা ড্রাইভিং লাইসেন্স। হাতে নিতেই দেখলাম এটা ওনার, মানে তার। আসলে স্বামী মানি না তাকে। প্রলয় সরকার পুরো নাম। লোকটার বয়স 28। যখন শুনেছিলাম ওনার এটা দ্বিতীয় বিয়ে, ভেবেছিলাম বয়স্ক কোনো লোক হবে, কিন্তু বিয়ের সময় দেখলাম উনি ইয়াং। যাক, একটা দিক তো ভালো হলো, অন্তত লোক সমাজে বুড়ো লোককে বিয়ে করেছি বলে ঠাট্টার পাত্র হতে হবে না। এই প্রলয় লোকটা ভীষণ কর্কশ। এসেছে থেকে আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি, কেমন যেন রহস্যজনক কথা বলে, আগামাথা কিছু বুঝি না। আপন মনে এসবই ভাবছিলাম, ঘরে এলেন তিনি, মানে উনি, প্রলয়। হাতে খাবারের থালা, সাইডে থালা রেখে বললেন, খেয়ে নিন, আমি একটু আসছি। সে আবারও চলে যায় ঘরের বাইরে। আমি বসে আছি উদাস মুখে, খেতে ইচ্ছে করছে না। বারবার গহনার কথা মনে হচ্ছে। মাকে কি জবাব দেব? পছন্দের বালাটি কি আদৌ ফেরত পাবো? চোরের হাতে পড়লে জিনিস অক্ষত থাকে। মৃত নানুর শেষ সম্বলটুকু রাখতে পারলাম না। মা কত ভরসা বিশ্বাস করে তার মায়ের জিনিসগুলো আমানত হিসেবে দিয়েছিল আমায়, আমি ধরে রাখতে পারলাম না। বাড়িতে নতুন বউ শুভকামনা হয়ে আসে, আর আমি এলাম অপয়া হয়ে। এ দাগ কখনো মুছবে গা থেকে? আনমনে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তখনই ঘরের ভেতর প্রবেশ করে প্রলয়। আমি একটু আড়াল হয়ে চোখের পানি মুছছি। লুকায়িত কান্না সবার নজরে আসতে নেই। উনি বললেন, এখনো খাননি আপনি? কখন খাবেন? একটু পর প্রোগ্রাম শুরু হবে। আমি জবাব দিলাম না কোনো। উনি এক প্রকার বিরক্ত হয়ে আমার সামনে বসলেন। পরোটায় সবজি নিয়ে মুখের সামনে ধরলেন। আমার ইতস্তত বোধ হলো, নিষেধ করলাম। উনি ধমক দিয়ে বললেন, নাটক করবেন না, আপনাকে নিয়ে বসে থেকে নাটক করার মতো সময় আমার নেই। তাই দ্রুত বলছি, দ্রুতই খেয়ে নিন, অন্যথায় আমি জোর করতে বাধ্য হব। সকালের ঘটনা এমনিতে আমার মনে দাগ কেটে আছে, তার মাঝে এর এমন ব্যবহার। হু হু করে কেঁদে উঠি আমি। উনি তাতে কর্ণপাত না করে খাবার আবারও আমার মুখের সামনে ধরেন। কাঁদতে কাঁদতেই খেয়ে নেই। মনে অভিমান জমা হয়েছে, কিন্তু কার ওপর অভিমান করছি আমি? ওনাকে তো আমি আমার কেউ মনেই করি না। খাবার শেষে সবেমাত্র পানি খাচ্ছি, এমন সময় রিপা আসে ডাকতে। বলে, তোমার কসমেটিক্স সব দাও ভাবি, নিয়ে যাই, সাজাতে এসেছে তোমায়। আমি সব নিয়ে যাচ্ছি, এরপর তুমি এসো। বললাম, এ ঘরে নিয়ে এসো না, সব শাড়ি মেকআপ তো এ ঘরেই আছে। ও প্রলয়ের দিকে একবার তাকিয়ে বলে, ওনারা আমাদের ঘরে বসেছে, আমরাও সাজবো, সব নিয়ে চলো আমাদের ঘরে। দামি শাড়ি মেকআপগুলো সবই দাও, আমরা আমাদের জিনিস দিয়েই সাজবো। প্রলয় হয়তো কিছু বলতে যাবে, তার আগে আমি উঠে দাঁড়াই, লাগেজ থেকে সব বাহির করতে নেই। আটকে দেয় প্রলয়, বলে, আপনারা যান, আমি দিয়ে আসবো। রিপা বলে, দাও না সব, আমি সঙ্গে নিয়ে যাচ্ছি। প্রলয় শোনে না কোনো কথা, আমার চোখের ইশারায় যেতে বলে। রিপার মুখটা দেখে মনে হলো রেগে গেছে। রাগাটাই স্বাভাবিক, সব বিষয়ে ওনারা তো মাথা ঘামানোর কি দরকার। চলে গেলাম আমি পিছিয়ে, রিপা আগে ঘরে ঢুকলো। সঙ্গে সঙ্গে ননার সোমা আপু বলে ওঠে, এনেছিস সব, দুজনে ভাগাভাগি করে নে চল। আমি যখনই ঘরে ঢুকেছি অমনি সবার মুখ বন্ধ। বুঝলাম না বিষয়টা কি, আনবে কি, ভাগ করবে। প্রশ্নটা করেই ফেললাম, কি ভাগাভাগি করার কথা বলছেন আপু? আপু আমতা আমতা করে বলল, ওই খাবার, ওকে খাবার আনতে বলেছিলাম। আমি ও বলে বিছানায় গিয়ে বসলাম। দুজন মেয়ে এগিয়ে এলো, আমায় সাজাবে তারা। সব কোথায় জানতে চাইলো। এবার বেশ রাগ হলো আমার জিনিস নিয়ে ওনারা তো মাথা ব্যথার কি আছে। রিপাকে বললাম, রিপা তুমি প্লিজ আর একবার ওই ঘরে যাও, ওনাকে গিয়ে বলো আমি চাইছি সব। নীল রঙের লাগেজে সব রাখা আছে, শাড়িও বের বের করে রেখেছি আমি, প্লিজ নিয়ে এসো। রিপা হন হন করতে করতে চলে যায়। ঘরে গিয়ে দেখে প্রলয় সব গোছাচ্ছে। রিপাকে দেখে বলে, এসেছিস, নে এগুলো নিয়ে যা। তখন দিলে না কেন? সব গোছানো ছিল না তাই। নিয়ে যা এখন। রিপার হাতে একটা শাড়ি ও নীল ব্যাগের কসমেটিক্স দিয়ে দেয়। শাড়ি দেখে রিপা বলে, একটা শাড়ি? হ্যাঁ, মানুষ একজন, 14.5টা পড়বে। প্রলয় সামনের দিকে এগোতে নেয়। পেছন থেকে রিপা বলে, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বেশি করছো ভাইয়া? প্রলয় কড়া গলায় বলে, হ্যাঁ করছি, সুতরাং সতর্ক হ। একই ঘটনা রিপিট করার চেষ্টা করিস না। প্রিয়তার কোনো ক্ষতি হলে আমি প্রলয় বেঁচে থাকতে হতে দিব না। রিপা দ্রুত গলায় বলে, এসব কি বলছো ভাইয়া? আমরা কেন বউয়ের ক্ষতি করব? উনি তো আমাদের ভাবি, আগের জন্য তাই ছিল। রিপা আর কোনো কথা বলে না, জিনিসগুলো নিয়ে চলে যায় সে।
ইতিমধ্যে তখন আমার বেসিক স্কিন কেয়ার শুরু হয়ে গেছে। রিপাকে দেখলাম নতমুখে ঘরে ঢুকছে। শুধালাম, সব ঠিকঠাক এনেছো? মেয়েটা কোনো জবাব দিল না, জিনিসগুলো বিছানায় রেখে চলে গেল। আমি সাজায় মন দিলাম। সাজ সেজে স্টেজে নিয়ে বসানো হলো। চুপচাপ বসে আছি আমি, এখনো আমার মায়ের আসেনি। চিন্তায় আছি মাকে কি জবাব দেব। এমন সময় এক মহিলা এলো, বলল, কাল কি দিয়ে শাশুড়ি বধূবরণ করেছে? তোমায় উপহারে কি দিয়েছে প্রিয়তা? স্বামী এত বড় চাকরি করে, শুনেছি পারিবারিক ব্যবসাও আছে, নিশ্চয়ই হারটার দিয়েছে। তা কোথায় সেটা? তোমারগুলো তো চুরিই গেল। ওটাও গেছে নাকি? নতুন বউয়ের গায়ে সোনা নেই দেখছি। বনেদি ঘরের মেয়ে বউ, বউ ভাতের দিনে গা খালি থাকলে মানায়? ওনার এক প্রকার ভৎসনা করেই কথাগুলো বলল। অপমানে আমি মুখ ছোট করলাম, মাথা নিচু করে রইলাম। দূর থেকে এই দৃশ্য দেখে প্রলয়। রেগে মেগে মায়ের ঘরে যায় সে। রাগান্বিত স্বরে বলে, গহনার সেটটা কোথায় মা? প্রিয়তার জন্য যে গলার হার, দুল, চুড়ি বানানো হলো সেগুলো কোথায়? ওকে দাওনি? মা ঝাঁঝালো স্বরে জবাব দেয়, না দেইনি। কেন? সবে এক গহনা চুরি গেল, আবার অত ভারী গহনা পরতে দেব? পাগল নাকি আমি? যদি ডাকাতি হয় এবার? আর পড়ার সময় কি গেল? সারা জীবনই পড়তে পারবে, আজই পড়তে হবে তার কি মানে? প্রলয় কঠোর গলায় বলে, আমি প্রলয় সরকার, বেঁচে থাকতে আমার বউয়ের গা থেকে গহনা ডাকাতি হবে, এটা সম্ভব? তোমার অত চিন্তা করতে হবে না মা, গহনা বের করে দাও দ্রুত, বাকিটা আমি দেখব। তুই কি একটু বেশি বুঝছিস না? বেশি বুঝছি দেখেই হয়তো এখনো পরিস্থিতি হাতের মুঠোয় আছে। আমি তোর মা প্রলয়, সেজন্যই বলছি গহনাটা দিয়ে দাও। মা এবার প্রলয়ের কাঁধে হাত রেখে বলে, দেখ বাবা, আমি তোর ভালোর জন্য বলছি। এছাড়াও সামনে তোর ছোট বোনটার বিয়ে, ওর জন্য তো কিছু রাখতে হবে বল। ওর জন্য নেই মা, আমার বউয়ের জন্য বানানো গহনা দিয়ে নিজের মেয়েকে বিয়ে দিতে হবে? মা অপমানে মুখটা ছোট করলেন। প্রলয় রিপাকে জিজ্ঞেস করলো, গহনা কোথায় রেখেছে? রিপা আলমারির দিকে ইশারা করে। প্রলয় আলমারি খুলে গহনা বের করে চলে যেতে নেয় সে। হঠাৎ কি যেন মনে করে বলে, আলমারি থেকে নাকি তোমার চেন আংটি চুরি হয়েছে? এটা হয়নি? হয়তো খুঁজে পায়নি চোর। এখন এটাও কি আমার দোষ? চুরি হলেই ভালো হতো। প্রলয় হাসতে হাসতে বলে, তুমি জগৎ জননী, সাপের চেয়েও বিষধর। চলে যায় সে। মার আগে ফোঁস করতে করতে বলে, দেখ এবার আমি কি করি। আগের বাড়ির কথা মনে নেই? এবার ওর চেয়েও খারাপ অবস্থা করব মেয়েটার। কতক্ষণ ওকে রক্ষা করতে থাকবে? ছুটি শেষ হলো বলে, সাপ বললি না আমায়? দেখ এবার সাপ হয়ে ছোবল দেবো তোর বউকে। রিপা, অ্যাসিড এনে ঘরে রাখ, ঝলসে দেওয়ার সময় এসে যাচ্ছে। তো এটা ছিল আজকের 2 নম্বর পর্ব। পরবর্তী পর্ব আগামীকাল আপলোড করা হবে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখবেন। আল্লাহ হাফিজ।